নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ভূতের হাতেই পাচার লাইসেন্স প্রাপ্ত কার্তুজ, শঙ্কা এসটিএফ এর। লালবাজারের কাছেই অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্স প্রাপ্ত দোকান। বিবাদীবাগের সেই দোকান থেকে বেআইনিভাবে কার্তুজ বা গুলি পাচার হয়ে পৌঁছে যাচ্ছিল দুষ্কৃতীদের হাতে। শুক্রবার ওই কার্তুজ পাচার বা বিক্রি করার সময় হানা দিয়ে সেই দোকানের কর্মচারী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দাদের অনুমান, রাজ্য জুড়ে যে গুলি বৃষ্টি হচ্ছে তাতে ব্যবহার হচ্ছে এই কার্তুজই। লাইসেন্স প্রাপ্ত কার্তুজ কিভাবে ব্যবহার হচ্ছে সেই হিসাব রাখা এবং নজরদারি চালানোর কথা পুলিশের। সেখানে এই ঘটনা প্রশ্ন তুলছে ওই নজরদারিতে বড় ফাঁক থাকা নিয়ে। গোয়েন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঈশ্বরীপুরে হানা দিয়ে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জয়ন্ত দত্ত, আব্দুল সেলিম গাজী, আশিক ইকবাল ও হাজি রাশিদ মোল্লা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে 7.65 mm পিস্তলের 190 রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে একটি দোনলা বন্দুক এবং সেটির সঙ্গে 9 রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে 30,000 টাকা উদ্ধার করেছে গোয়েন্দারা। ধৃতদের মধ্যে জয়ন্ত মধ্য কলকাতার অস্ত্র কার্তুজ বিক্রির দোকানের কর্মী, তার বাড়ি নদিয়ার শান্তিপুরে। সেলিম এবং আশিকের বাড়ি উত্তর 24 পরগনার হাসনাবাদে। রশিদের বাড়ি জীবনতলাতেই। রাজ্য পুলিশের এসটিএফ এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন জীবনতলার ঈশ্বরীপুরে আব্দুল রশিদ গাজীর বাড়িতে হানা দেয়। তার বাড়ি থেকে উদ্ধার হয় ওই পরিমাণ বন্দুকের গুলি। এসটিএফ জানিয়েছে, জয়ন্ত কার্তুজ নিয়ে শুক্রবার জীবনতলায় পৌঁছে গিয়েছিল। উদ্দেশ্য তা বাকিদের হাতে তুলে দেওয়া। ওই হাত বদলের সময় হানা দেয় এসটিএফ এর একটি দল। ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়, মেলে দোনলা বন্দুকও। গোয়েন্দারা জানিয়েছেন, সরকারি অস্ত্র কারখানা থেকে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র কার্তুজ বিক্রির জন্য দোকানে আনা হতো, যা কেনা হতো 300-350 টাকায়। দুষ্কৃতীদের কাছে তা বিক্রি করা হতো কমপক্ষে 500 টাকায়। কতদিন ধরে ওই কার্তুজ দোকান থেকে বাইরে পাচার করা চলছিল তা জানার চেষ্টা হচ্ছে। এসটিএফ এর এক গোয়েন্দা কর্তা জানান, যে দোকান থেকে ওই কার্তুজ এনেছিল জয়ন্ত সেটি চিহ্নিত করা হয়েছে। শনিবার বিকেলে রাজ্য পুলিশের এসটিএফ এর পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল দোকানটিতে হানা দেয়। রাত 9টা পর্যন্ত সেখানে তল্লাশি চলে। গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার সময় সিল করে দেয় দোকানটি। দোকানে থাকা গুলির স্টক এবং রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। মিলিয়ে দেখা হচ্ছে যে পরিমাণ জিনিস মজুদ থাকার কথা তা রয়েছে কিনা। কিভাবে ওই কার্তুজ বেরিয়েছিল তাও জানার জন্যই হানা বলে গোয়েন্দা কর্তা জানিয়েছেন। এক গোয়েন্দা কর্তা জানান, ধৃতরা জেরার মুখে স্বীকার করেছে যে তারাই কলকাতা থেকে জীবনতলায় ওই কার্তুজ নিয়ে আসার পরিকল্পনা করেছিল। অনুমান, অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে অভিযুক্ত কর্মচারী জয়ন্ত সে সব সরিয়ে বিক্রি করতে গিয়েছিল। তবে এই দোকানের আর কেউ এই ঘটনায় জড়িত কিনা দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। দোকানটির কার্তুজ বা গুলির হিসেব মিলিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। এই দিন এক গোয়েন্দা কর্তা জানান, কলকাতার অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ফ্যাক্টরি মেড পিস্তলের গুলি দুষ্কৃতীদের হাতে গিয়ে পড়ছে। শহরের বুক থেকে আগেও অস্ত্র উদ্ধার হয়েছে, তবে পুলিশের দাবি এবারের মতন বিপুল পরিমাণ কার্তুজ একসঙ্গে উদ্ধার করা হয়নি। এর জন্য সোর্সের মধ্যেই ভূত থাকার দাবি করছেন গোয়েন্দারা। যে ভূতের হাত ধরে এই লাইসেন্সপ্রাপ্ত কার্তুজ পাচার হয়ে যাচ্ছে। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কী কারণে ধৃতরা ওই পরিমাণ কার্তুজ মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের সঙ্গে বাইরের অস্ত্র কারবারিদের যোগাযোগ আছে কিনা তাও দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুটিতে সজোরে ধাক্কা লরির, বেলঘড়িয়া এক্সপ্রেসে মৃত্যু স্বামী, স্ত্রী এবং মেয়ের। এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। স্কুটিতে সজোরে লরির ধাক্কা, পথেই মৃত্যু স্বামী, স্ত্রী ও কন্যা সন্তানের। রবিবার সন্ধ্যায় এয়ারপোর্টের 3 নম্বর গেটের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। পথে নিরাপত্তা আরও জোরদার হওয়া প্রয়োজন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। রবিবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন 8টা বা 8:30 হবে। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি স্কুটি। স্কুটিতে ছিলেন স্বামী, স্ত্রী ও তাদের কন্যা সন্তান। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্টের 3 নম্বর গেটের কাছে একটি লরি সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন 3 জন। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে 3 জনেরই। প্রত্যক্ষদর্শী সমীরণ বরণ সাহার দাবি, মৃত 3 জন বিশরপাড়ার বাসিন্দা। তবে পুলিশের তরফে এখনো মৃতদের নাম পরিচয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম রয়েছে, তা বহু সময়ই কাজ করে না। এছাড়াও ওই এলাকায় আলোও ঠিকমতো নেই, তাই প্রায়শই দুর্ঘটনা ঘটেই থাকে। যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত আলো এবং সিগন্যালিং এর ব্যবস্থা উন্নতির প্রয়োজন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই দুর্ঘটনার জেরেই বেশ কিছুক্ষণ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে যানজট তৈরি হয়। তবে দেহ উদ্ধারের পর যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
মোহামেডানের বিরুদ্ধে জয়, প্রথম ছয় ওঠা লড়াইয়ে এখনো আশা বেঁচে রইল লাল হলুদের। রবিবারের মিনি ডার্বি ছিল নেহাতি জৌলুসহীন। শুধুমাত্র নামেই ছিল এটা ডার্বি। আদতে 11 বনাম 13 নম্বর দলের লড়াই ছিল। আর হিসেব মতন সেই লড়াইয়ে যে ফলাফল কাঙ্ক্ষিত ছিল তেমনটাই হয়েছে। মোহামেডানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এতে লিগ টেবিলের লাস্ট বয় মোহামেডান আরও তলানিতে গিয়েছে ঠিকই, ম্যাচ জিতেও ইস্টবেঙ্গলের আহামরি কোনো লাভ হয়নি। তারা পয়েন্ট টেবিলের সেই 11 নম্বরেই রয়ে গিয়েছে। তবে অঙ্কের জটিল হিসেবে ইস্টবেঙ্গল সুপার 6-এ যাওয়ার ক্ষীণ আশা রয়েছে। তবে সেই অঙ্ক বড় জটিল। আগের ম্যাচে চেন্নাইয়ান এফসির কাছে হেরে সুপার 6-এর আশা কার্যত শেষ হয়ে গিয়েছে লাল হলুদের। তাই মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই অর্থে আলাদা করে কোনো মোটিভেশন ছিল না ইস্টবেঙ্গল প্লেয়ারদের। কিন্তু দলের কোচ অস্কার ব্রুজো বলেছিলেন এই ম্যাচটি তাদের কাছে সম্মান রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে লেটার মার্কস নিয়ে উতরে গেল লাল হলুদ ব্রিগেড। সব আশা কার্যত শেষ হওয়ার পর যেন জ্বলে উঠল ইস্টবেঙ্গল। তবে বড় বেশি দেরি করে ফেলল তারা। 20 ম্যাচ খেলে এবারের লিগে ইস্টবেঙ্গলের এটি ষষ্ঠ জয়। মোহামেডানের জয়ের সংখ্যা 2। এদিন যুবভারতীতে লাল হলুদ জার্সিতে গোল করলেন নরেম মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা। মোহামেডানের হয়ে একটি মাত্র গোল করলেন কার্লোস ফ্রাঙ্কা। এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট 20 ম্যাচে 21। বাকি রয়েছে 4 ম্যাচ। এই 4টি ম্যাচ যদি লাল হলুদ জেতে তবে তারা সর্বোচ্চ 33 পয়েন্টে পৌঁছতে পারে। আর 4-এ থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের পয়েন্ট এখনো 32। যথাক্রমে 5 এবং 6 থাকা বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটির পয়েন্ট 31। দুই দলই 20 করে ম্যাচ খেলেছে। ওড়িশা রয়েছে 7-এ, তাদের 21 ম্যাচে 29 পয়েন্ট। 8 থেকে 10-এ থাকা কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, চেন্নাইয়ান এফসির পয়েন্ট 24। এদিকে সবাইকে টপকে সুপার 6-এ জায়গা করে নেওয়াটা ব্রুজোর দলের কাছে অসম্ভব বৈকি, কারণ প্রত্যেকেরই 3-4টি করে ম্যাচ বাকি রয়েছে। তবু কথাতেই আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই ম্যাচের শুরু থেকেই মোহামেডানের তুলনায় আক্রমণের মেজাজে ছিল ইস্টবেঙ্গল। 26 মিনিটে প্রথম গোলের মুখ খুললেন নরেম মহেশ। বিষ্ণুর টাচ থেকে অসাধারণ একটি গোল। বিরতিতে 1-0 এগিয়ে ছিল লাল হলুদ। দ্বিতীয়ার্ধে মোহামেডান শুরুর দিকে সেভাবে আক্রমণ করতে পারেনি। উল্টে নিজেদের রক্ষণের ভুলে আরও একটি গোল হজম করে বসে তারা। 65 মিনিটে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলকে 2-0 গোলে এগিয়ে দেন। গোলকিক থেকে ডিফেন্ডার মাফেলাকে বল দিয়েছিলেন গোলরক্ষক পদম, কিন্তু বল নিজের পায়ে রাখতেই পারেননি মাফেলা। সেই বল পেয়ে যান মেসি বাউলি। তার বাড়ানো পাস থেকেই দলকে 2-0 এগিয়ে দিয়েছিলেন সাউল ক্রেসপো। দ্বিতীয় গোল হজম করার পর কিছু নড়ে চড়ে বসে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 68 মিনিটে ইস্টবেঙ্গলের রাকিবকে ঘাড়ে নিয়ে ফ্রাঙ্কার গোলে কিছুটা হলেও তারা ব্যবধান কমায়। তবে ম্যাচের 88 মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি পোতেন ডেভিড লালানসাঙ্গা। তবে পুরনো দলের বিরুদ্ধে গোলের কারণে সেভাবে সেলিব্রেট করেননি তিনি। তবে মিনি ডার্বিতে 3-1 জিতে ইস্টবেঙ্গল মাঠ ছাড়ায় সেলিব্রেশনের কিছুটা সুযোগ পেয়েছেন লাল হলুদ সমর্থকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বারবার কেঁপে উঠছে দিল্লি। কেন এত ভূমিকম্প প্রবণ দেশের রাজধানী? ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি। সোমবার আচমকা কেঁপে উঠল দিল্লি। প্রাণ ভয় রাস্তায় নেমে এলেন দিল্লির মানুষ। ভোরের আলো তখনও ঠিক ফোটেনি। সোমবার আচমকা কেঁপে উঠল দিল্লি। প্রাণ ভয় রাস্তায় নেমে এলেন দিল্লির মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল দিল্লির ধৌলাকুয়া। কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে ছিল। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 4। কিন্তু কেন বারবার কেঁপে উঠছে দিল্লির রাজধানী? ভূমিকম্পে অনুভূত হওয়া দিল্লিতে নতুন কিছু নয়। গত মাসে নেপালের কাঠমান্ডুতে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা তখন ছিল 7.1। নেপালের ভূমিকম্পের টের পাওয়া গিয়েছিল দিল্লির এনসিআর এলাকাতে। দিল্লির বিপর্যয় মোকাবিলার কর্তৃপক্ষ জানিয়েছেন, দিল্লিতে ঘন ঘন ভূমিকম্প বা কম্পন অনুভূত হওয়ার কারণ রাজধানীর ভৌগোলিক অবস্থান। দিল্লির দেরাদুন ফল্ট লাইনের খুব কাছেই দিল্লির অবস্থান। ভূমিকম্পের তীব্রতা এবং হার অনুযায়ী ভারতকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। দিল্লি 4র্থ ভাগে অবস্থিত, অর্থাৎ মোটামুটি উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকা। এর ফলে ভূমিকম্পের ক্ষেত্রে দিল্লি উঁচু ঝুঁকিপূর্ণ এলাকা। সাধারণত দিল্লিতে ভূমিকম্পন 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প হয়, তবে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বেশ কয়েকবার। 1920 সাল থেকে দিল্লি বা তার আশেপাশে এলাকায় 5.5 থেকে 6.7 মাত্রার মাত্র 5টি ভূমিকম্পন খতিয়ান রয়েছে। দিল্লির হরিদ্বার ফল্ট এবং দিল্লির মুরাদাবাদ ফল্ট থেকে 2টি প্রধান লাইনে গিয়েছে দিল্লির নিচে দিয়ে। এর ফলে দিল্লিতে রিক্টার স্কেলের 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও রয়েছে।
গোটা হিমালয় অঞ্চলই ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সক্রিয়। দিল্লি হিমালয়ের নিকটবর্তী হওয়ায় সেখানে কম্পনের ঝুঁকি রয়েছে। জাতীয় ভূকম্পনের কেন্দ্রের তথ্য অনুযায়ী দিল্লির কাছে আরও বেশ কিছু দুর্বল অঞ্চল এবং ফল্ট লাইনও রয়েছে। গোটা উত্তর পশ্চিম ভারতে দাঁড়িয়ে রয়েছে একটি কম্পন অধ্যুষিত অঞ্চল, যাকে ভূকম্প বিশেষজ্ঞরা হটস্পট বলে অভিহিত করছেন। অর্থাৎ কিনা এই অঞ্চলে প্রতিনিয়তই রিক্টার স্কেলে 4, 4.5, 5 মাত্রার ভূমিকম্প হয়েই থাকে। বিশেষজ্ঞরা এই কম্পনে মোটেই বিচলিত নন। তাদের পূর্বাভাস, উত্তর পশ্চিম হিমালয়ের অদূরে ভবিষ্যতে রিক্টার স্কেলের 8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। बहुत झटका लगा था, बहुत तगड़ा झटका लगा हुआ। ऐसे ही आया था 5:39 के आसपास। डर लगा, मैं तो बाहर भागा था। भैया बहुत तगड़ा झटका था। हमें ऐसा लगा जैसे ट्रेन चल रही हो ना, धरती ऐसे हिल रही बहुत तेज, धड़ाधड़ धड़ाधड़, मतलब कि जैसे कुछ धरती फटने वाली है। बहुत तगड़ा झटका था, ऐसा कभी नहीं हुआ। आज पहली बार ऐसी 4:30, 5:30 बजे करीब की बात है। बहुत तेज ऐसी पूरी बिल्डिंग हिली, पूरा घर हिल गई। ऐसा लग रहा है घर से बाहर निकलो। হাই নিউজ নেটওয়ার্ক। নজিরের সামনে কোহলি 10 জনকে টপকাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন রেকর্ড করবেন বিরাট। নতুন নজিরের সামনে বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। 263 রান করতে পারলেই ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন কোহলি। এই প্রতিযোগিতায় 13টি ম্যাচ খেলে 88.16 গড়ে কোহলির সংগ্রহ 529 রান, সর্বোচ্চ অপরাজিত 96। চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন রয়েছেন 11তম স্থানে। বিশ্ব রেকর্ড গড়তে হলে 10 জনের রান টপকাতে হবে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান রয়েছে গেলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার 17টি ম্যাচ খেলে করেছেন 791 রান। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। 22টি ম্যাচে তার সংগ্রহ 742 রান। তৃতীয় স্থানে শিখর ধাওয়ান। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির 10টি ম্যাচে করেন 701 রান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কুমার সাঙ্গাকারা। 22টি ম্যাচে 638 রান রয়েছে তার। পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক 13টি ম্যাচে করেছেন 665 রান। ষষ্ঠ স্থানে জ্যাক কালিস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার 17টি ম্যাচে করেন 653 রান। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির 19টি ম্যাচে করেছেন 627 রান। অষ্টম স্থানে রয়েছে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক 18টি ম্যাচে 593 রান করেছেন। তারপর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপাল। তিনি 16টি ম্যাচ খেলে করেছেন 587 রান। তালিকার দশম স্থানে রয়েছেন সনৎ জয়সূরিয়া। তিনি 20টি ম্যাচ খেলে করেছেন 536 রান। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের পর রয়েছেন কোহলি। বিশ্ব রেকর্ড গড়তে হলে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে টপকাতে হবে কোহলিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তাঁর ব্যাটে ধরা দিতে পারে নতুন নজির। হাই নিউজ নেটওয়ার্ক। ছাড় পাননি পুরুষেরা, তবে মহিলা ও শিশুদের শিকলে বাঁধা হয়নি, দাবি দ্বিতীয় দফায় দেশে ফেরাদের। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেশ থেকে অবৈধবাসী বিতরণ। গত 5 ফেব্রুয়ারি অবৈধবাসীদের নিয়ে আমেরিকার প্রথম বিমানটি ভারতে এসেছিল। বিমানে থাকা সকলেরই হাতে ছিল হাতকড়া, পায়ে শিকলের বেড়। সে নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহেই এবার জানা গেল অবৈধবাসী বিতরণের দ্বিতীয় দফা থেকে ভিন্ন পদ্ধতি নিয়েছে আমেরিকা। দ্বিতীয় বিমানটিতে দেশে ফেরা অবৈধবাসী ভারতীয়দের মধ্যে মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা প্রথম বিমানটি অমৃতসরে নেমেছিল 5 ফেব্রুয়ারি। অভিযোগ, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল অবৈধবাসী 104 জনকে। তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ তুলেছিলেন আমেরিকা ফেরত অনেকে। এরপর শনিবার রাতে 119 জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করে আমেরিকার দ্বিতীয় বিমান। তবে দ্বিতীয় দফায় 119 জনকে সেভাবে ফেরানো হয়নি বলেই দাবি। এক সংবাদ সংস্থার সূত্রে খবর, দ্বিতীয়বারের অবৈধবাসীদের মধ্যে রেহাই দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের। যদিও অভিযোগ, পুরুষদের জন্য কড়াকড়িতে একচুল শিথিলতাও ছিল না। সরকারি হিসাব বলছে দ্বিতীয় দফায় 119 জন অবৈধবাসীর মধ্যে 65 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছে 33 জন, এছাড়া গুজরাতের 8 জন, উত্তরপ্রদেশের 2 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং জম্মু ও কাশ্মীরের 1 জন। এর পরের দিনই অর্থাৎ রবিবার রাতে আমেরিকা থেকে বিতাড়িত অবৈধবাসীদের জন্য তৃতীয় বিমানটিও এসে পৌঁছায় ভারতে। তাতে ছিল 112 জন।
রবিবার রাত 10টা নাগাদ অবৈধবাসীদের নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে মার্কিন বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান। আগের 2 দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা, কিন্তু এক সংবাদ সংস্থা সূত্রে খবর এবারের 112 জনের মধ্যে সবচেয়ে বেশি হরিয়ানার বাসিন্দা রয়েছেন। হরিয়ানার 44 জন, গুজরাতে 33 জন, পাঞ্জাবের 31 জন রয়েছে ওই তালিকায়। উল্লেখ্য, হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে 104 জন অবৈধবাসী ভারতীয়কে ফেরানোর পরেই সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। জবাবি ভাষণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যদিও ওই বিমানে দেশে ফেরা কয়েকজনকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানায় পুরো বিমান যাত্রাতেই তাদের হাত পা বাঁধা ছিল। সেই আবহেই এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।